4 মাস পরে এটাকে চেঞ্জ করে ফেলতে হবে। আর যদি চলে সেক্ষেত্রে 3 থেকে 4,000 কিলোমিটার, তার মানে ওই ঘুরে ফিরে 3 মাস 4 মাসে মাসে একটা গাড়ি কমপক্ষে 1000 কিলোমিটার চলবে, না চালালেও মাসে 1000 কিলোমিটার চলবে কম করে হলেও। ডেইলি যদি আপনি 30 কিলো বা 50 কিলো 60 কিলো 40 কিলো চালান, 40 কিলো চালালেও মাসে 1200 কিলো হয়, তাই না? তাহলে একটা গাড়ি একজন ইউজার কমপক্ষে দিনে 1 থেকে 150 কিলোমিটার চালায়, সেক্ষেত্রে মাসে কত কিলো চলে? 4500 কিলো। তাহলে 1 মাসেই চেঞ্জ করতে হচ্ছে। কিন্তু গাড়ি 1 কিলোমিটারও চলে নাই, সেক্ষেত্রে 3 মাস বা 4 মাস পরেই চেঞ্জ করে ফেলতে হবে, কারণ লোহার সাথে থাকতে থাকতে জিনিসটা কী হবে? নষ্ট হয়ে যাবে, তাই না? এবার দেখেন ইঞ্জিন অয়েল ঢালে কোন জায়গা দিয়ে, ওই স্লাইডটা আনো, ইঞ্জিনের হেড স্লাইডটা, ইঞ্জিন হেড। এটা হ্যাঁ এটা হলো চলে। দেখেন এখানে লক্ষ্য করেন ভালো করে, ওই যে ইঞ্জিন অয়েল ঢালতেছে। এরপরে এখানে দেখেন এটাতে পানি ঢালতেছে। এটা হলো উইন্ডশিল্ড ওয়াটার, এটা হলো ব্রেক ফ্লুইড, এটা হলো ট্রান্সমিশন ফ্লুইড। ট্রান্সমিশন ফ্লুইড মানে হলো গিয়ার অয়েল, ব্রেক ফ্লুইড মানে হলো ব্রেক অয়েল। এখানে 3টা জিনিস আছে, অয়েল, ফুয়েল অ্যান্ড ফ্লুইড। কি কি আছে? অয়েল, ফুয়েল অ্যান্ড ফ্লুইড। আরও 2টা জিনিস এখানে যোগ করবেন, এয়ার অ্যান্ড ওয়াটার। এই 5টা জিনিস দ্বারা গাড়ি পরিচালিত হয়। কয়টা জিনিস দ্বারা? 5টা জিনিস। কি কি? ওয়াটার, এয়ার, অয়েল, ফুয়েল, ফ্লুইড। এবার আমি আসি, ওয়াটারের কাজ কিন্তু আমরা আগেই বলে গেছি। কি কাজ ওয়াটারের? ইঞ্জিনকে ঠান্ডা রাখা। অয়েলের কাজ কি বলে গেছি কিন্তু আমি, ইঞ্জিনের ভিতরের যন্ত্রাংশকে পিচ্ছিল করা, ক্ষয় রোধ করা, ঘর্ষণজনিত ক্ষয় রোধ করা ও তাপ রোধ করা। পাইছি না আমরা? এবার হলো ফ্লুইডের কাজ। ফ্লুইডের কাজ হলো চাপ সৃষ্টি করা, পার্টসের মধ্যে কি করা? চাপ সৃষ্টি করা। আপনি ব্রেকটা প্রেস করবেন, যদি ফ্লুইড না থাকে অনেক শক্তি লাগবে, আর ফ্লুইড থাকলে খুব হালকা চাপে দেখেন জাস্ট ব্রেক প্যাডেলে টাচ করা মাত্র গাড়ি দাঁড়িয়ে যাবে। এই বাকি কাজটা কে করতেছে? ফ্লুইডে করতেছে। ফ্লুইড না থাকলে আপনি গাড়ি থামাতে পারবেন না। অনুরূপভাবেই ঠিক তেমনি স্টিয়ারিং ফ্লুইড বা পাওয়ার ফ্লুইড, এই ফ্লুইডের কারণে স্টিয়ারিংটা আপনি খুব ইজি ঘোরাতে পারবেন, অন্যথায় আপনি স্টিয়ারিংটাকে ঘোরাতে পারবেন না। যারা আগে বেডফোর্ড ট্রাক দেখছেন বা চালাইছেন বা কেউ যদি চালিয়ে থাকে দেখবেন, যেটাকে অনেক কষ্ট করে ঘোরাতে হয়, দুদিকের ডানা, বাহু, আর্ম ব্যথা হয়ে যায়, যার দরুন ফ্লুইড ব্যবহার করা হয়। এবং এই ফ্লুইডকে অনেকে অয়েল বলে, বাট এটা কিন্তু কোনো অয়েল না। অয়েল শুধু একটাই, যেটা ইঞ্জিনে ঢালা হয়। বাকিগুলো কি? ফ্লুইড। ব্রেক ফ্লুইড ব্রেক প্রেসের কাজে লাগে, স্টিয়ারিং ফ্লুইড স্টিয়ারিংকে পাওয়ার করে, অ্যান্ড ট্রান্সমিশন ফ্লুইড সহজেই গিয়ার শিফট করতে সহযোগিতা করে। আমি কি বুঝতে পারছি? কি কি ছিল? ফ্লুইডের কাজ কি? চাপ সৃষ্টি করা, পার্টসের মধ্যে চাপ সৃষ্টি করা, যে চাপে আপনার শারীরিক শক্তি কম খরচ হবে এবং আপনি টেনশন ফ্রি থাকবেন। আপনার এক্সট্রা কোনো শক্তি এখানে ব্যবহার করতে হবে না। ক্লিয়ার হয়েছেন? তাহলে কয়টা জিনিস লাগে গাড়ি মুভ করতে? কি কি? ওয়াটার, সিরিয়ালে আসেন। ওয়াটার, এয়ার, অয়েল, ফুয়েল, ফ্লুইড। ফুয়েলটা কি? জ্বালানি, যে জ্বালানি শক্তি কাজে লাগায়। গাড়িতে জ্বালানি না থাকলে গাড়ি চলবে না, আমরা খাবার গ্রহণ না করলে চলবে না। এটা হচ্ছে খাবার, জ্বালানি হচ্ছে গাড়ির খাবার। আর অন্যান্য জিনিসগুলো এটার সাথেকার উপকরণ। যেমন আমাদেরও কিন্তু বাতাস লাগে, আমাদেরও কিন্তু পানি লাগে, তাই না? ঠিক তেমনি গাড়ি আর মানবদেহ প্রায় ওতপ্রোতভাবে জড়িত, একই রকম। গাড়িরও জীবন আছে, সেও আপনার কথা বুঝবে, আপনিও তার কথা বুঝবেন। ক্লিয়ার হয়েছেন বিষয়টা? তাহলে ভেহিকেল প্রিচেক সম্পর্কে কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি নেক্সট চ্যাপ্টারে চলে যাব। গাড়ির পূর্ব পরীক্ষণ সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, যে আর কি কি পূর্ব পরীক্ষণ করা যায়। অনেক কিছু পূর্ব পরীক্ষণ করার মতো আছে, কিন্তু এগুলো হচ্ছে বেসিক চেক, আপনাকে করতেই হবে। এটা ম্যান্ডেটরি, একদম করতেই হবে। বিকজ ইঞ্জিন অয়েল আপনি চেক করলেন না, ইঞ্জিন অয়েল চেক করার এটা আনো, ডিপস্টিকটা আনো। ইঞ্জিন অয়েল আপনি চেক করলেন না, কোনো জায়গায় দিয়ে লিকেজ ছিল, ফোটো করে পড়তে সারা রাতে একদম নিঃসরণ সম্পূর্ণ পড়ে গেছে, এই ইঞ্জিনে কিন্তু আগুন লেগে যাবে। পানি না থাকলে, এয়ার না থাকলে, ফ্লুইড না থাকলে, অয়েল না থাকলে আপনার গাড়ি যে কোনো মুহূর্তে দুর্ঘটনা পতিত হবে। জ্বালানি না থাকলে গাড়ি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। ফুয়েল না থাকলে সমস্যা নাই,
বন্ধ হয়ে যাবে, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটবে না। বাট বাকি 4টা জিনিস যদি না থাকে দুর্ঘটনা ঘটবে। ক্লিয়ার হয়েছে? তাহলে সকালে আমরা কি করব? গাড়ি স্টার্ট দেওয়ার পূর্বে কি কি চেক করব? ওয়াটার চেক করব, অয়েল চেক করব, ফ্লুইড চেক করব, ফুয়েলও চেক করব। ফুয়েল কি ট্যাঙ্ক খুলে চেক করব? না, ওই মিটার ভিতরে যে মিটার আছে, মিটার দেখলেই বুঝবো যে ফুয়েল আছে কি না। এখন ইঞ্জিন অয়েলটা কীভাবে চেক করব? এই যে এটা দিয়ে চেক করব। এটার নাম ডিপ স্টিক। কি স্টিক? ডিপ স্টিক। এইটার মধ্যে স্টিকের মধ্যে মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম লেভেল আছে। এই লেভেল দেখব। এটা হলো পারফেক্ট লেভেল, এটা হলো লো লেভেল। এর আর প্রথমটা দেখি, লেভেল ওকে কিন্তু অয়েল ডার্টি, চেঞ্জ করতে হবে। পরেরটা লেভেল ল অ্যান্ড ডার্টি, এটাতে কি করতে হবে? চেঞ্জ করে ফেলতে হবে। দেন নো অয়েল। আপনি চেক করে যদি এরকম পান কি করবেন? স্টার্ট দিবেন গাড়ি? আর না, আর স্টার্ট দিব না আমরা। কি করতে হবে? আগে অয়েল ঢালতে হবে, অথবা কোনো এক্সপার্টের সহযোগিতা নিতে হবে। কিন্তু চেকটা ফার্স্ট কে করবে? আমি করব। ডাক্তারকে আমি যা বলবো ডাক্তার তো সেই ট্রিটমেন্টই করবে। এক্সপার্টের ক্ষেত্রে আপনি যা বলবেন সে সেইভাবেই কিন্তু কাজ করবে। পরটা দেখেন, এরপরটা দেখেন, ক্লিন আছে কিন্তু লেভেল ল আছে। একবার নিচেটা দেখেন, এটা হলো পারফেক্ট, লেভেলও ঠিক আছে, অয়েলও ঠিক আছে। লেভেলটা যখন এটা যখন উঠাবেন, স্টিকটা যখন তুলবেন, তুললে আপনি দেখতে পাবেন, স্পষ্ট দেখতে পাবেন। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার লেভেলও কম আছে প্লাস অয়েলও ময়লা আছে। কুলেন্ট ইন অয়েল, এটা কুলেন্ট ইন অয়েল, এটা আলাদা একটা স্টিক। এটা হচ্ছে ইঞ্জিনের ভিতরে, এই কিছু কিছু ইঞ্জিন আছে যেটার মধ্যে অয়েলের পাশাপাশি ওয়াটার কুলেন্টও থাকে। এই জন্য ওই একটা ডিপ স্টিক দিয়ে দুইটাও মাপে। যেমন হাইব্রিড গাড়িতে, অনেক গাড়িতে আছে, একটা স্টিক দিয়েই দুইটা মাপে। এটা এখানে একটা ভুল ওয়ার্ড অ্যাড হয়েছে। এটা এখানে এটা হবে না, কুলেন্ট ইন অয়েল এটা এখানে হবে না। এই ডিপ স্টিকটা ইঞ্জিন অয়েলের ডিপ স্টিক না। এটাতে কোনো লেভেল মার্ক আছে? লেভেল মার্ক আছে? নাই, লেভেল মার্ক নাই। কিছু কিছু গাড়ির কুলেন্ট মানে ওয়াটার মাপার জন্য কি আছে? স্টিক আছে। আপনি রেডিয়েটর খুললেই সঠিক মাপ পাবেন না। এই জন্য ওই দেখবেন যে ওয়াটার এখানে একটা স্টিক আছে, এটা তুললে দেখবেন কুলেন্ট ওকে আছে বা নাই। এটা ওটা লেভেল থাকবে না, এরকম থাকবে, প্লেন থাকবে। এই হলো, এটার নাম হলো কি, যেটা দিয়ে মাপবো সেটার নাম কি? ডিপ স্টিক। ইঞ্জিন অয়েল পরিমাপক যন্ত্রের নাম কি? আপনাকে জিজ্ঞেস করবে বিআরটিএতে। ইঞ্জিন অয়েল পরিমাপক যন্ত্রের নাম কি? কি বলবেন? ডিপ স্টিক। এক কথা শেষ। যে পারবে না ফেল। চেঞ্জ করো। এটার আচ্ছা, 5টা জিনিস চেক ছিল। এটার মধ্যে কোশ্চেন হচ্ছে ফ্লুইড তো চাপ সৃষ্টি করে, আর ফুয়েল হচ্ছে চালাতে সাহায্য করে। তাহলে ফুয়েল মানে জ্বালানি। হ্যাঁ, আর এয়ারটা কি করে? এয়ার বাতাস লাগবে, বাতাস ছাড়া তো ইঞ্জিন কুল হবে না। পানি থাকলে কুল হবে না, তো পানি কি দিয়ে কুল হবে? বাতাস দিয়ে কুল হবে। এবং ইঞ্জিনের ভিতরে আপনারা জানেন আগুন বাতাস ছাড়া জ্বলে না। জ্বলবে? আগুন জ্বালায় এক গ্লাস দিয়ে ঢেকে দেন, জ্বলবে? নিভে যাবে, কারণ বাতাস নাই, অক্সিজেন লাগবে। দুটোটাই লাগবে, দুটোটাই সাহায্য করে। অর্থাৎ আগুনের মধ্যে কি আছে? পানি আছে, বাতাসও আছে। যার ধরুন বাতাস ছাড়া গাড়ি চলবে না। ক্লিন ওয়াটার, ক্লিন এয়ার লাগবে, একদম ক্লিন এয়ার লাগবে। এই জন্যই গাড়ির মধ্যে এয়ারের ফিল্টার আছে। বাইরের নোংরা ময়লা বাতাস আগে কি হবে? ফিল্টারে যাবে। ফিল্টার গিয়ে ধুলো বালি সব ক্লিন করে একদম পরিশুদ্ধ বাতাস ইঞ্জিনে সরবরাহ করবে। এটা হচ্ছে এয়ার ফিল্টারের কাজ। প্রত্যেকটা পার্টসেরই কাজ আছে। না না, তাহলে আমরা এয়ার দিয়ে কি বলবো? যেটা গাড়িকে ঠান্ডা করতে সাহায্য করে না চলতে সাহায্য করে? ঠান্ডা করতে সাহায্য করে, চলতেও সাহায্য করে। বাতাস গাড়িকে চলতেও সহযোগিতা করে, আবার ঠান্ডা করতেও সহযোগিতা করে, দুটোই করে। কিন্তু প্রকৃত যেটা ন্যাচারাল বাতাস বাইরের থেকে আসতেছে ওটা সরাসরি কোথায় চলে যাচ্ছে? ইঞ্জিনে চলে যাচ্ছে সরাসরি। আর যেটা রেডিয়েটরে লাগানো আছে কুলিং ফ্যান, ও রেডিয়েটর ঠান্ডা করার জন্য আলাদা বাতাস কেউ টেনে নিচ্ছে ঘুরে ঘুরে। ও অ্যাডজাস্টার ফ্যান দেখি না আমরা যেরকম, ওরকম রেডিয়েটরের সামনেই কুলিং ফ্যান সেট করা আছে। এই কুলিং ফ্যানের কাজ দুইটা। একটা হলো গাড়ির মধ্যে এসি চলমানের চলতে সাহায্য করে, কন্ডেন্সারকে ঠান্ডা রাখে, প্লাস রেডিয়েটরের ভিতরে যে পানিগুলো জমে সেই পানিগুলোকে ঠান্ডা করে। বোঝা গেছে ক্লিয়ার এবার? আরেকটা ছিল, সেটা হচ্ছে যে ওয়াটার। এটা তো আমরা বুঝলাম যে গাড়িকে ঠান্ডা করতে হেল্প করে, চলতে সাহায্য করে। মানে ওয়াটারটা শুধু ঠান্ডা করতে
ওয়াটারের কাজ শুধুমাত্র ঠান্ডা করা। শুধুমাত্র গাড়িকে, আমি আগেই বলছি যে রেডিয়েটর হচ্ছে কুলিং সিস্টেমের একটি অংশ, অর্থাৎ গাড়িকে ঠান্ডা পদ্ধতি, করণ পদ্ধতির একটা অংশ হচ্ছে ওয়াটার। ওয়াটার ছাড়া গাড়ি ঠান্ডা হবে না। আর ইঞ্জিন অয়েল হচ্ছে পার্টসকে জাস্ট ইঞ্জিন অয়েল হচ্ছে ইঞ্জিনের ভিতরের পার্টসকে পিচ্ছিলতা তৈরি করে, সব কিছুকে পিচ্ছিলতা তৈরি করে, এদের মধ্যে ঘর্ষণজনিত ক্ষয়ও রোধ করে। পাশাপাশি এটার যে ভিতরে তাপ হয় সেই তাপকেও রোধ করে, কারণ ইঞ্জিন অয়েলটা তো ভিজা জিনিসটা। বোঝা গেছে? ক্লিয়ার? এবার আর কার কোনো প্রশ্ন? আর কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এনি কোশ্চেন? ওকে, চেঞ্জ, স্লাইড চেঞ্জ। এটা বলছি, হয়েছে এটা? হয়ে গেছে, তুমি বাইরে গেছো। এটা শেষ করো, ক্লিন, এটা ক্লিয়ার, শেষ। ভেহিকল প্রিন্সিপাল শেষ। এখন এই ট্রাফিক কন্ট্রোল ডিভাইসে আসো। সময় নাই, অল্প সময়। শুক্রবারের দিন 15-12টা বাজে, আর 15 মিনিট আছে। 15 মিনিটে আরো 2টা সার্ভিস শেষ করতে হবে। বান্দা সময় দিয়ে এগুলো করা যায় না। আমি বিআরটিসিতে ক্লাস করেছি সকাল 9টায় থেকে বিকেল 5টা পর্যন্ত কন্টিনিউ চলছে। ওই আধা ঘন্টা পর 1 ঘন্টা পর ব্রেক দিছি, যার যা পানি মুনি খেয়ে দিয়ে এসে আবার বসছে, আবার শুরু করছি, আবার আসছে, আবার শুরু করছি। এখন ওটা হলো ফ্রি ক্লাস। টাকা দিয়ে কিন্তু ক্লাস দেখা যাচ্ছে 2 ঘন্টা পড়ে থাকে, কারণ এনার্জিও থাকে না, কিন্তু ওটা হলো ফ্রি। তো আবার 4 মাসের কোর্স, বিআরটিসিতে 4 মাসের কোর্স, ফ্রি কোর্স, 1 টাকাও লাগে না। 4 মাসের লাইভ ভেহিকল কোর্স, শর্ট মেইনটেনিং কোর্স অ্যান্ড লাইভ ভেহিকল, লাইক বিআরটিসিতে যেটা হয়, এটা খুব কার্যকরী একটা কোর্স, কিন্তু লোক পাওয়া যায় না। টাকা দিয়ে সবাই করতে আগ্রহী, কিন্তু বিআরটিসিতে ফ্রি, ওটাতে লোক পাওয়া যায় না। যদিও পাওয়া যায়, যদিও বা অ্যাবসেন্ট করে। 50 জন ছাত্রের মধ্যে 20 জন উপস্থিত থাকে না, 30 জনই অ্যাবসেন্ট করে। বাংলা মূল্য নাই, স্পেশালি আমাদের বাঙালির কাছে বাংলা জিনিসের মূল্য কম। যে জিনিসটা আপনি মূল্য বসাবেন সেটা দেখবেন সবাই ভ্যালিড করে, সবাই ওটাতে গুরুত্ব দেয়। এই হলো ব্যাপার। যাই হোক, আমরা এখন চলে যাবো ট্রাফিক কন্ট্রোল ডিভাইসে, অর্থাৎ সড়ক নিয়ন্ত্রণ ব্যবস্থা। আমরা জানি আমরা সড়কে চলাচল করি, এই সড়কে কিছু নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে, অন্যথায় সবাই কি হয়, অ্যাক্সিডেন্ট পতিত হবে, সবাই দুর্ঘটনা পতিত হবে। যার দরুন সড়কে চলাচল করার জন্য কিছু নিয়মকানুন ব্যবহার করে। সেই নিয়মকানুনগুলোকে আমরা সাইন, সিগন্যাল অ্যান্ড সিম্বল, এই 3টা সিস্টেমে পরিচালিত করে থাকি। যাই হোক, সড়কে চলাচলের জন্য কিছু সাইন সিম্বল যেটা আছে, আপনারা সবাই আপনাদের ডানে তাকান, সবাই আপনাদের ডানে তাকান, এই বোর্ডটার দিকে তাকান। এটা হচ্ছে সরকার নির্ধারিত, বিআরটিএ পরিচালিত। এই সাইন সিগন্যালগুলো সারা বিশ্বে একই রকম পাবেন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাইন সিগন্যাল। এখন গাড়ি সড়কে চলাচল করার জন্য এই চিহ্নগুলো ব্যবহার করা হয়। এই চিহ্নগুলোর কিছু ডেফিনেশন আছে, আমি বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে সড়কে চলাচল করতে গেলে যেটা লাগবে সেটা হলো ট্রাফিক সাইন অ্যান্ড ট্রাফিক সিগন্যাল। কয়টা পাইছি? 2টা পাইছি, ট্রাফিক সাইন, ট্রাফিক সিগন্যাল। আরটা হচ্ছে রোড মার্ক, অর্থাৎ সড়ক চিহ্ন। কয়টা হয়েছে? 3টা। তারপরে ট্রাফিক পুলিশ নিজে, কয়টা হয়েছে? 4টা। তারপরে হচ্ছে রোড ব্যারিকেড, কয়টা হয়েছে? 5টা ডিভাইস দ্বারা সড়ককে আমরা নিয়ন্ত্রণ করে থাকি। কয়টা ডিভাইস দ্বারা? ডিভাইস মানে হচ্ছে একটা ব্যবস্থা। কয়টা ডিভাইস? 5টা ডিভাইস, 5টা ব্যবস্থা। কি কি? আবার বলবো আমি, কি কি? সবাই বলবো একসাথে, কি কি? ট্রাফিক সাইন, ট্রাফিক সিগন্যাল, রোড মার্ক, তারপরে ট্রাফিক পুলিশ, তারপরে রোড ব্যারিকেড। এই 5টা জিনিস দিয়ে আমরা কি করি? সড়ককে নিয়ন্ত্রণ করি। তার মধ্যে প্রথম কি ছিল? ট্রাফিক সাইন। ট্রাফিক সাইন 3 প্রকার। কয় প্রকার? সাইন অ্যান্ড সিগন্যাল, দুইটা কি এক জিনিস? সাইন কি, সিগন্যাল কি? সাইন হচ্ছে প্রতীক, আপনি যে সিগনেচার করেন সেটাকে কি বলে? সাইন বলে, মানে এটা আপনার প্রতীক, তাই না? আর এটা হচ্ছে সিগন্যাল, মানে কি? সংকেত। সংকেত অ্যান্ড সিগন্যাল, দুইটা সংকেত এবং সাইন, দুইটা দুই জিনিস। আমরা বিআরটিতে যখন পরীক্ষা দিতে যাই, আমি পরীক্ষার বোর্ডে বসে দেখছি অনেকেই এটাকে গুলিয়ে ফেলে, সাইনকে সিগন্যালের মধ্যে নিয়ে আসে, সিগন্যালকে সাইনের মধ্যে ঢুকিয়ে ফেলে। সো আমরা কি করব? দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস, আলাদা আলাদা। সাইন 3 প্রকার। প্রথম হলো বাধ্যতামূলক, তারপরে হলো তথ্যমূলক, তারপরে হলো সতর্কতামূলক। বাধ্যতামূলক 2 প্রকার, একটা হলো হা বোধক আর একটা হলো না বোধক। না বোধকগুলো হচ্ছে নীল লাল চিহ্ন সম্বলিত, হা বোধকগুলো হচ্ছে নীল চিহ্ন সম্বলিত। এগুলো হচ্ছে সবই না বাচক, আর এগুলো হচ্ছে হা বাচক, নীলগুলো। এখন হা এবং নার মধ্যে কি ডিফারেন্ট আমি ওটা বুঝাই দিচ্ছি। যেমন
40 লাল বৃত্তের মধ্যে, এটা কি ম্যাক্সিমাম স্পিড। 40 নীল বৃত্তের মধ্যে, এটা কি হবে রাইট মিনিমাম স্পিড। অর্থাৎ এটা পজিটিভ সাইন, এটা হলো নেগেটিভ সাইন। এই সাইনের আকৃতি হচ্ছে বৃত্তাকৃতি, প্রকৃতি হচ্ছে চারদিকে লাল বর্ডার দিয়ে মাঝখানে সাদা। এ হচ্ছে বাধ্যতামূলক নাবাচক চিহ্নের আকৃতি ও প্রকৃতি। আকৃতি হবে কিরকম? বৃত্তাকৃতি, গোল বৃত্তাকৃতি, লাল বর্ডার সম্বলিত, ভিতরে সাদা। এগুলো হচ্ছে বাধ্যতামূলক নাবাচক। হাবাচক সেম বৃত্তাকৃতি কিন্তু নীল প্রকৃতির, নীল রং। বুঝতে পারছি? বুঝছেন? এটা বেশি কিছু বুঝার নাই। এটা সব সড়কেই আপনি দেখবেন লাগানো আছে, যেখানে যা দেখবেন নিচে এরকম লেখাও আছে। বামে মোড় নিষেধ, কি করবেন? দেখেন নাই সাইন, বামে মোড় করে ফেলছেন, কে ধরবে? ওখানে লোক আছে, ট্রাফিক পুলিশ ধরবে। মিনিমাম ফাইন কত? 5000 টাকা মিনিমাম ফাইন, সর্বনিম্ন ফাইন। কোনো একটা সাইন আপনি অমান্য করলে সর্বনিম্ন ফাইন 5000 টাকা। যদি গড়িমসি করেন, জেলেরও এখানে লিমিটেশন করা আছে, 3 দিন জেল খাটারও জেলেও আপনাকে দিতে পারবে। সড়ক আইন অমান্য করলে দণ্ড, অর্থ ও শারীরিক দুইটাই দেওয়া লাগতে পারে। অথবা পুলিশকে যদি টাকা দিয়ে বাঁচতে পারেন, টাকা যদি খায় আর কি, তাই সবসময় তো আর টাকা খায় না, যদি খায় তাহলে বাঁচতে পারে। তার চেয়ে কি করা ভালো? আমাদের আইন মেনে চলাটাই সবচেয়ে ভালো, উত্তম। তাই জায়গায় জায়গায় দেখবেন লেখা আছে ট্রাফিক আইন মেনে চলুন। ট্রাফিক আইন লঙ্ঘন মানে কারো মৃত্যু, আপনার অথবা কারো। বামে মোড় নিষেধ, অবশ্যই কোনো কারণ আছে, অবশ্যই এখানে কোনো সমস্যা আছে যার জন্য বামে মোড় নিষেধ করা হয়েছে। বহুত মানুষ মরে গিয়ে গিয়ে কিন্তু একটা করে সাইন তৈরি হয়েছে। যেখানে 40 গতি লাগানো আছে সেখানে কিন্তু একদিনে 40 গতি লাগানো হয় নাই। ফাঁকা রাস্তা 120-30 কিলো স্পিডে চলতেছে, সেখানে লাগানো আছে 40। ড্রাইভাররা করছে সারা সড়ক বিভাগ গাঞ্জা খাই এটা লাগাই দিচ্ছে। আসলে কি তাই? নো, ফাঁকা আছে, যাচ্ছেন 100 কিলোতে, ফট করে দেবেন, একটা গরু গাড়ি উঠে গেছে, আমরা গাড়ি আর ব্রেক হবে, দাম করে দেয় মেরে দেবেন, গরু গাড়ি শেষ। 40 কেন দেওয়া আছে? ওইরকম হঠাৎ করে উঠবে, আপনার গাড়ি ব্রেক হয়ে যাবে, থেমে যাবে গাড়ি। কিন্তু 40-এর গতি স্পিড বেশি থাকলে গাড়ি থেমে যাবে না, মানে নিশ্চিত দুর্ঘটনা। এই জন্যই বিভিন্ন বাঁকে এবং বিভিন্ন ফ্রি সড়কে দেখবেন এই 40 লিমিটেশন লেখা আছে। এটা আপনি সবসময় মেনে চলবেন তা নয়, কিন্তু মেনে চলার অভ্যাস করলেই ভালো। 40 লাগা রাখছে, লাগা রাখছে, দরকার কি আছে? যেমন অ্যাকচুয়ালি চল, এটা আন্তাজি লাগা রাখছে। আন্তাজি কিছু হয়? অনেক মানুষ জীবন দিয়েই এগুলো হয়েছে। এখানে দেখেন লেখা আছে হর্ন বাজানো নিষেধ। এটা কোথায় থাকবে বলেন তো? হাসপাতালের সামনে থাকবে না? স্কুলে থাকবে না? সেখানে কি বাজাবো? আমিও তো হাসপাতালে ভর্তি থাকি, তখন অন্য গাড়ির হর্ন কানে আসলে কিরকম লাগে? আমাদের ড্রাইভাররা দেখবেন ওখানেই বেশি বাজায়। এই যে বাজাচ্ছে, যাচ্ছে, টক 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 বাজাইতেই আছে খালি, ওটা একটু পর পর। আসলে কি হর্ন বাজালে রাস্তা ক্লিয়ার হয়? হর্ন কি আপনি কাউকে রাস্তা ক্লিয়ার করার জন্য ব্যবহার করা উচিত? কাউকে কি সরে বলতে পারি আমরা রাস্তায় থাকলে? কাউকে সরতে বলতে পারি। কেন তাহলে হর্ন দেওয়া হয়েছে? হর্ন দেওয়া হয়েছে অন্ধ বাঁকে যখন আপনি প্রবেশ করবেন, একদিকের গাড়ি আরেক দিক থেকে, বিপরীত দিক থেকে দেখা যায় না, খেয়াল নিবেন, একদম কি অন্ধ বাঁক, হ্যাঁ খাড়া বাঁক। তখন আপনি এই জায়গায় যখন আসেন, আপনি একটা হর্ন দিলে এই জায়গার গাড়িটা বুঝতে পারবে যে এদিক থেকে একটা গাড়ি আসতেছে। এই জন্য হর্ন দেওয়া হয়েছে। আমাদের ড্রাইভাররা করে কি, বাড়ির গেটে গেলে হর্ন একটা দিবেই, কোনো একটা জায়গায় কোনো একটা মানুষ দেখছে দিবেই, কেউ কোনো যানবাহনের স্লো চলতেছে হর্ন দিবে, হর্ন দিয়ে কাউকে। যারা প্রশিক্ষণ নিচ্ছেন এই অন্ধকারের সাথে প্রতিদিন আপনাদের কম করে হলো 20 বার দেখা হয়। আর প্রতিবারই আমার ছাত্র যে কয়জন আছে আমি তাদেরকে বলি, কিন্তু আমার ট্রেনার সাহেব আরেকজন যিনি আছেন তিনি যদি না বলে থাকে সেটা আমাকে কমপ্লেইন করতে হবে যে আপনার ট্রেনার সাহেব এই বিষয়গুলো আমাকে অবহিত করে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বা ট্রেনার সাহেব প্রায় বুঝাবেন বা 35% অ্যাক্সিডেন্ট হয় অন্ধ বাঁকের উভয়ের কোনো নোটিফিকেশন না থাকার কারণে। উভয় চালকের নোটিফিকেশন না থাকার কারণে হেড ডিপারও করে না
হেডলাইটেরও বিম লো হাই করে না, অথবা হর্নও দেয় না, এমনিতে সারাক্ষণ হর্ন বাজাইতেছে। কিন্তু অন্ধভাগে গিয়ে হর্ন দিতেই হবে, এবং লম্বা একটা হর্ন দিতে হবে, যেন আমি নিশ্চিত যে ওদিক থেকে যে আসতেছে সে তো ঘুমিয়ে ঘুমিয়েও আসতে পারে। আছে না, হোল নাইট ড্রাইভ করছে সে, ভোরের দিকে তার মধ্যে কি আসবে, তন্দ্রা তন্দ্রা ভাব আসবে, তখন আপনার একটা হর্ন উভয়ের জীবনই বাঁচাবে। নেশাগ্রস্তও থাকতে পারে। পৃথিবীর বহু দেশেই চালকরা ওয়াইন খেয়ে গাড়ি চালায়, বিশেষ করে মিডল ইস্টে তো অ্যাভেলেবেল, তারপরে আমেরিকা, লন্ডন, এইসব জায়গায় অ্যাভেলেবেল, সুইজারল্যান্ডে অ্যাভেলেবেল, জার্মান, ফ্রান্সে অ্যাভেলেবেল। আমাদের দেশে কিন্তু বলতে গেলে এটা কমই আছে, কিন্তু অন্য অন্য দেশে ভাই অনেক বেশি, ভারতেই অনেক বেশি। অ্যাবাউট 80% ড্রাইভারই পাবেন মদ খেয়ে গাড়ি চালাচ্ছে। এই জন্য ওদের দেশে ওয়াইন ডিটেক্টর বেরিয়ে হয়েছে, সার্জেন্টদের কাছে ওয়াইন ডিটেক্টর আছে, ও মুখে লাগাইলেই মিটারে উঠে যায় যে সে মদ খাইছে কিনা। সো এই সমস্ত কারণেই আমরা এই সাইনগুলোকে মেনে চলবো। এরপরে হচ্ছে সতর্কতামূলক চিহ্ন, ত্রিভুজ আকৃতি, প্রকৃতি হচ্ছে লাল বর্ডার ভিতরে সাদা। এই ত্রিভুজ আকৃতির চিহ্নগুলো সবই হচ্ছে কি সতর্কতামূলক। না মানলে কেউ ফাইন করবে না, কিন্তু আপনার জন্য আরেকজন মারা যেতে পারে, এটা ম্যান্ডেটরি না, কিন্তু সতর্কতা তৈরি করে। কি কি সতর্কতা আছে দেখেন, ডানে খাড়া বাঁক, বামে খাড়া বাঁক, কি করতে হবে আপনাকে এখানে মনে রাখবেন। আজকের পর থেকে যে কোনো গাড়ি চালানোকালীন সময়ের যে কোনো সতর্কতা মানে হচ্ছে আগে গতি কমানো। যে কোনো সতর্কতা, সাবধানে চালান মানে কি গতি কমানো। যে কোনো সতর্কতা, যতদিন গাড়ি চালাবেন বা যতদিন এই পেশায় বা এই প্রশিক্ষণ নেবেন বা যাই করবেন, সবসময় মনে রাখবেন সতর্কতা, সাবধানে চালান, ধীরে চালান, খাড়া বাঁক, উঁচু বাঁক, গতিরোধক, সামনে এয়ারপোর্ট, এই সব কিছু আপনাকে কি নির্দেশ করতেছে, গতি কমান। এবং কতটুকু গতি কমাবেন, 40-এর মধ্যে নিয়ে আসবেন, আপনি নিরাপদ। আপনি পরবর্তী যে কোনো বিপদে পড়ার আগে আপনি গাড়ি ব্রেক করে ফেলতে পারবেন। আরেকটা কথা আছে, ধরুন আপনি ওই গাড়ির পেছনদার এবং আপনার চালক ভুল চালাচ্ছে, আপনি জানেন আপনার চালকের প্রাতিষ্ঠানিক শিক্ষা তার ভিতরে নাই, সে কিন্তু ধুমধাম করতেছে, দেখবেন তার চালানোর ডিফিকাল্টাই ভিন্ন। এখানে আপনাকে লিফট করতে হবে যে তুমি এটা রং করতেছো, এভাবে না, এটা এভাবে হবে। আর আপনি যদি এটা না বলেন তাহলে আপনার জন্য একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, আপনিও দায়ী। রাইট। অর্থাৎ আপনার ড্রাইভার যেন ডিফেন্সিভ অ্যান্ড ফ্রেন্ডলি ড্রাইভিং করে, সে যেন কোনোভাবেই হার্মফুল বা ডেঞ্জারাস ড্রাইভিং না করে। গাড়ি ডান নিচ্ছে, বাঁ নিচ্ছে, ওই লেন এই লেন, দ্রুত লেন চেঞ্জ করতেছে, ঘন ঘন লেন চেঞ্জ করতেছে, ঘন ঘন ওভারটেক করতেছে, হ্যাঁ হর্ন দিচ্ছে, ব্রেক করতেছে, ইমার্জেন্সি ব্রেক, হার্ড ব্রেক, এগুলো সবই কি ডেঞ্জারাস ড্রাইভিং, স্কিল ড্রাইভিং না। চালক কিন্তু আপনাকে বোঝাতে চাবে সে খুবই দক্ষ, সে খুব এক্সপার্ট, সে খুব ভালো পারে, আসলে কিন্তু তা নয়। আসলে চালনাটা বিপজ্জনক চালনা হচ্ছে। আপনি অন্য সড়ক ব্যবহারকারী যে কোনো সময় দুর্ঘটনার দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। সো সবসময় চেষ্টা করবেন যে গাড়িতে যাচ্ছেন সেই গাড়ির ড্রাইভটা যেন কীরকম হয়, ফ্রেন্ডলি ড্রাইভ হবে, বন্ধুত্বপূর্ণ ড্রাইভিং হবে। আরও ভালো হয় যদি চালক জিজ্ঞেস করে যে আপনাদেরকে কোনো অসুবিধা হচ্ছে, আমি গাড়ি চালাচ্ছি, আপনাদের কি ভয় পাচ্ছেন বা আপনাদের যে কি কোনো সমস্যা হচ্ছে, এই ফিডব্যাকটা যদি নিয়ে নেন ভালো হয়। যদি সিট বেল্ট গাড়িতে থাকে তাহলে সবাইকে সিট বেল্ট বাঁধতে বলেন। এবং আরও নিরাপত্তা হিসাবে গাড়িতে ফায়ার এক্সটিংগুইশার থাকা দরকার, গাড়িতে সেফটি ট্রায়াঙ্গেল থাকা দরকার, এই সমস্ত জিনিস গাড়িতে থাকা দরকার, ফায়ারিং হ্যামার থাকা দরকার, এই জিনিসগুলো থাকা দরকার। যাই হোক, তাহলে সতর্কতামূলক চিনলাম। এবার আসবো আমরা তথ্যমূলক চিহ্নে। এটা হচ্ছে চতুর্ভুজ আকৃতি। তথ্যমূলক চিহ্নগুলো চতুর্ভুজ আকৃতি, প্রকৃতি হচ্ছে টোটালি নীল রঙের, কমপ্লিট নীল রঙের। এখানে যা পাবেন, কোথায় হাসপাতাল আছে, কোথায় ক্লিনিক আছে, কোথায় ওয়ার্কশপ আছে, কোথায় খাবারের জায়গা আছে, এই জিনিসগুলো আপনারা পাবেন। কোথায় পার্কিং করবেন, কোথায় ফিউয়েল নেবেন। এখানে গুরুত্বপূর্ণ চিহ্ন হচ্ছে এটা পার্কিং, কারণ যেখানে পার্কিং বোর্ড নাই সেখানে গাড়ি পার্ক করলে 5,000 টাকা মামলা হবে। আর পার্কিং নিষেধ হচ্ছে এই যে এখানে পার্কিং নিষেধ সাইন থাকার কথা, এই যে পার্কিং নিষেধ ভালো করে চিনে রাখেন। বৃত্তাকৃতি নীলের মধ্যে খাড়া একটা অ্যাঙ্গেল দাগ আছে, এটা হচ্ছে পার্কিং নিষেধ। পার্কিং নিষেধ লেখা নেই, কিন্তু এটা এই চিহ্নটা দেখতে পাচ্ছেন। পার্কিং করবেন করবেন না, রাইট। এখানে দেখেন নীল বৃত্তের মধ্যে লাল বৃত্ত, নীল বৃত্তের মধ্যে ক্রস চিহ্ন দেওয়া। এখানে কি থামা নিষেধ, অথচ এটা কি
এই জিনিসগুলো একটু ভালো করে চিনতে হবে, হ্যাঁ, যে আগে থামুন তারপরে চলুন, মানে এই জায়গাটা হচ্ছে না থেমে চলা নিষেধ, আর এটা হচ্ছে কোনো প্রকার যানবাহন প্রবেশ নিষেধ। এই সবগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইন হচ্ছে এটা, আগে যেতে দিন। এটা ভুল করা মানেই দুর্ঘটনা পড়বেন। সব শাখা সড়কের মুখে এটা লাগানো আছে, উল্টো ত্রিভুজ, এটা বাধ্যতামূলক চিহ্ন। এটারে আবার এই সতর্কতার মধ্যে ফেলাই দিয়ে দেবে। সতর্কতা ত্রিভুজগুলো সবগুলো মাথা উপরের দিকে আর এটার মাথা নিচের দিকে। এটা ইংলিশে লেখা থাকবে গিভ ওয়ে, বাইরে যখন যাবেন লেখা থাকবে গিভ ওয়ে, মানে অন্যকে রাস্তা দেন। তার মানে আপনি শাখা সড়ক থেকে যখন প্রধান সড়কে উঠবেন কি করবেন? অবশ্যই থামবেন, কারণ যারা প্রধান সড়কে আছে তারা অগ্রাধিকার তাদের। আপনি না থেমে যদি ঢুকে যান অ্যাক্সিডেন্ট হবে, অথবা তারা হার্ট ব্রেক করবে, কারণ তারা তো জানে শাখা সড়কের গাড়ি দাঁড়াবে, আমি চলে যাব, দেন সে আসবে। কিন্তু আমাদের দেশে এই প্রচলনটা নাই। সবাই শাখা সড়ক থেকে মেন রোডে সরাসরি উঠে যায়, এবং মেন রোডে যদি কারোর সাথে লাগে তোকে তোর দোষ, তুই দেখ না আমি ঠিক দায়িত্বছে। বাট কার রাইট আগে কার রাইট পরে এটা কিন্তু ওখানে তখন কোনো ফ্যাক্টর থাকে না। সেক্ষেত্রে অনেক জনগণও জানে না, হ্যাঁ আপনারই তো ভুল, আপনি ব্রেক করলেন না কেন, দেখতেছেন না সে আসতেছে। কিন্তু না, ব্রেক করবে সে যে মেন রোডে উঠবে। যে মেন রোডে চলতেছে সে ব্রেক করবে না, সে তো মেন রোডে চলমান আছে। তাদের সবাই চলে যাওয়ার পরে আপনি উঠবেন, তাদেরকে থামিয়ে না, তাদের চলমান গতির যে সিরিয়াল আছে, যে বহর আছে, বহর শেষ হওয়ার পরে আপনি উঠবেন। তাহলে আমি কি 10 মিনিট দাঁড়া থাকবো? না, অবশ্যই শাখা সড়ক থেকে প্রধান সড়কে ওঠার জন্য বামে একটা এক্সট্রা লেন থাকবে, যে লেনে আপনি উঠে যাবেন এক পর্যায়ে গিয়ে প্রধান সড়কে আপনি এসে যাবেন। হ্যাঁ, ব্রেকেট দেওয়া থাকে। সেটা না থাকলে অবশ্যই আপনাকে দাঁড়াতে হবে, ডানে বামে দেখতে হবে, শুনতে হবে, থামতে হবে, তারপর চলতে হবে। ঠিক আছে? এই তাহলে এই ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ব্যারিকেড তো এখন আসে নাই, আমরা তো ট্রাফিক সাইনে আছি আমরা। হ্যাঁ, শাখা সড়ক থেকে মেন সড়ক উঠতে গেলে অবশ্যই থামবো, ডানে দেখবো, বামে দেখবো, সামনে দেখবো। বারবার স্পিড বাড়িয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করে দেখেন, হ্যাঁ, গিভ ওয়ে সাইন বারবার আপনাকে ইন্ডিকেট করা হয়েছে। আর হচ্ছে আমাদের দেশের সব জায়গায় গিভ ওয়ে সাইন লাগানো থাকে না, কিন্তু এটা আমাদের নিজেরই একটা ইয়ে করেছি। এখান থেকে জয়েন্ট গলিয়ে এসে এটার সাথে লাগছে, এই দিক থেকে একটা বাচ্চা দৌড় দিতে পারে, একজন মোটরসাইকেলে উঠে ওই জায়গাটা, ওই মোচরটা যে সাইনটা ব্যবহার হয় এটার নামই গিভ ওয়ে সাইন। গিভ ওয়ে সাইন, ঠিক আছে? এবং ভুলটাই আপনি কয়দিন ধরে করতেছেন। আপনি খেয়াল করেন, এটা কিন্তু বাধ্যতামূলক সাইনের সেকেন্ড নম্বরে দেওয়া হয়েছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, সাময়িক থামার চিহ্ন। 1-2 মিনিট থামতে পারেন, 30 সেকেন্ড থামতে পারেন। এটা থামতেছে কারণ ওই যে একই কারণ, কোনো প্রোটোকল চলে, কোনো ভিআইপি চলে, সেনাবাহিনীর বহর চলে, কনভয় চলে, বিভিন্ন কারণে চলে। এই জন্য আপনাকে এখানে এই চিহ্নটা পার্মানেন্ট করা হয়েছে। হ্যাঁ, দেখে শুনে, সব জায়গায় থাকবে না, সব জায়গায় থাকবে না, এটা স্পেশাল জায়গায় থাকবে। এটা তো যে কোনো জায়গায় ট্রাফিক তার রুল জারি করতে পারে। আমি এখানে আমার এখান থেকে ভিআইপি যাবে, আমি এখানে লাল এই সাইনটা আমি প্রয়োগ করতে পারি। প্রয়োগ করতে পারে না, ফিক্স থাকবে না, ঠিক থাকবে না, ফিক্স থাকবে না। সাময়িক থামার চিহ্ন এই রোড দিয়ে ভিআইপি যে কোনো জায়গায় তৈরি করতে পারে, চিহ্নটা হাতে থাকবে, এটা এভাবে ধরে, এভাবে ধরে দাঁড়া থাকবে। অর্থাৎ আপনার এখানে একটু থেমে যেতে হবে। এখানে গতিসীমার বিধি নিষেধ শেষ। হ্যাঁ, এরপরে আপনি গতি এইটার পরে আপনার আর গতিসীমা থাকবে না। ইচ্ছা মতন না, বাংলাদেশের সড়ক জাতীয় গতিসীমা মানতে হবে। আপনার ওইখানে এরপরে আরেকটা নির্ধারিত গতি সড়কে দেওয়া থাকবে, ওই অনুযায়ী এখন আপনার এই বোর্ডটা যখন আপনি পাইছেন 40, এইটা যতক্ষণ পর্যন্ত এইটা না পাবেন ততক্ষণ পর্যন্ত এইটাই বলবৎ থাকবে। যখন আপনি এটা পাবেন তখন আর এটার বলবৎ থাকবে না। আরো একটা পাবেন গিয়ে, এটাও থাকবে না, এটাও থাকবে না, লাস্টে গিয়ে আপনি এটা পাবেন। এরপরে আপনার সকল বাধ্যবাধকতা শেষ। এখন আপনি ওভার স্পিডেও চলতে পারেন, কিন্তু মনে রাখতে হবে জাতীয় গতিসীমা কখনোই অতিক্রম করা যাবে না। জাতীয় গতিসীমা বোর্ডে লেখা থাকবে, কোন রোডের 80, কোন রোডের 60। এক্সপ্রেসওয়েতে বলছি আমি 120। যেমন ঢাকা টু মাওয়া, এই রোডের মিনিমাম গতি হচ্ছে 120, নিম্ন গতি এখন লিমিট করছে। আমি 5-6 মাস আগে দেখছিলাম মনে হয় 120 ছিল, 80 লিমিট করছে। ওই যে পরপর কতগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, তো স্পিড লিমিটেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সড়কে স্পিড লিমিট আপনি ভায়োলেশন করলে কিন্তু এখন ট্র্যাকার নিয়ে দাঁড়ায়, স্পিড গান নিয়ে দাঁড়ায়। স্পিড গান আপনার দিকে গান শো করলেই 500 মিটার দূর থেকে আপনার স্পিড এখানে চলে আসে।
সেই ক্ষেত্রে এই রোডে যে লিমিট আছে এই লিমিট আপনি ক্রস করলে আপনার 5,000 টাকা ফাইন। হ্যাঁ এই যে স্পিড গাড়ি, সবাই তাকান, এই যে স্পিড গাড়ি, এই সামনের থেকে একটা রে যাবে, বিরাট একটা রে একদম চলে যাবে সামনের দিকে এইভাবে। ওই গাড়িতে রেটা লাগার সাথে সাথেই স্পিড এখানে দেখা যাবে কত স্পিড। আপনি বলবেন না আমি তো চালাইনি, কাজ হবে না। আমার ড্রাইভাররা তো এই সমস্ত কেস কাহিনী আসে আমার কাছে, কেউ কনফেস করে না, প্রথমে কেউই কিন্তু স্বীকার করে না, সবাই এটা মনে করেন যে রিফিউজ করে, কিন্তু ঠিক দেখা যায় সত্যি। হয়ে গেছে কমপ্লিট, আর 2-3 আছে তো বলে দিলাম। তাহলে ট্রাফিক সাইন কমপ্লিট। এবার ট্রাফিক সিগন্যাল, সেম ট্রাফিক সিগন্যাল 3 প্রকার। প্রথমটা হচ্ছে আলোক সংকেত, দ্বিতীয়টা হচ্ছে শব্দ সংকেত, তৃতীয়টা হচ্ছে আলোক সংকেত, শব্দ সংকেত, 3 নম্বরটা কি শৈদুল? ট্রাফিক সাইন বললাম না, ট্রাফিক সিগন্যাল, আলোক সংকেত, শব্দ সংকেত এবং বাহু সংকেত, 3 প্রকার সংকেত আর কি। এটা হলো আগে ছিল অনেক মান্দাতা আমলে ছিল বাহু সংকেত, তখন শব্দ কম ছিল, লাইটও ছিল না। পরবর্তী সময়ে শব্দ সংকেত যোগ হয়েছে, আলোক সংকেত যোগ হয়েছে। এইগুলো যথারীতি 3 প্রকার। আলোক সংকেত সবুজ, হলুদ, লাল। সবুজ হলে চলবো, হলুদ হলে থামা বা যাওয়া, যে কোনোটার প্রস্তুতি। লালটা হলো পুরোপুরি থামা সংকেত। এটা যে কোনো ট্রাফিকও দেখবেন যে অনেক সময় এই রে মারে, দেখবেন লালটা দিচ্ছে। লাল দেওয়া মানে হচ্ছে আপনাকে থামতে বলতেছে। সবুজ দেওয়ার অর্থ আপনি চলাচল করতে পারেন। এবং সবুজে যেখানে আছে সাময়িক চলাচল চিহ্ন, এটা সাময়িক থামার চিহ্ন লাল। এটা অ্যাকচুয়ালি সাময়িক থামার চিহ্নটা সিগন্যাল বোর্ডেই, আলোক সংকেতের ক্ষেত্রে সিগন্যাল বোর্ডেই ব্যবহার হয় বেশি। সাময়িক থামতে হয় 1 মিনিট বা 2 মিনিট সিগন্যালিংয়ের কারণে, বা দেখা যাচ্ছে যে ক্রস আছে, ওটার মাঝখানে ক্রস থাকে না, এদিকের ইন্টার ক্রস থাকে, এদিকের ইউজার এদিকে যাবে, এদিকের ভেহিকেল এদিকে যাবে, এদিকের ভেহিকেল, এইসব ক্ষেত্রে এই সবুজ এবং লাল সংকেত ব্যবহার হয়। বাংলাদেশে হলুদটার ব্যবহার খুব কম, তবুও আপনারা বাইরে গেলেও এটা পাবেন, এখানেও পাবেন। তো যাই হোক, শব্দ সংকেতও ঠিক এরকমই। শব্দ সংকেত, হর্ন কিন্তু একটা শব্দ সংকেতের অন্তর্ভুক্ত। হর্ন দিচ্ছি মানে এটা একটা সংকেত দিচ্ছি যে আমি আসতেছি। হর্নও একটা শব্দ সংকেতের মধ্যে। ট্রাফিক সিগন্যালের আলোক সংকেত এবং শব্দ সংকেত। শব্দ সংকেত 3 প্রকার। এটাও একটা হলো আপনার একবার দেখবেন এক বাঁশি দিল থামার, 2 বাঁশি দিল চলার, ঘন ঘন বাঁশি দিল দ্রুত চলার, 3টা সংকেত। আর শব্দ সংকেত, আলোক সংকেত, এই 2টা ছাড়াও আরেকটা আছে যেখানে শব্দ সংকেতও নাই, আলোক সংকেতও নাই। ট্রাফিক দেখবেন সম্পূর্ণ সংকেতটা হাত দিয়ে দিচ্ছে, 2 হাত দিয়ে থামতে বলতেছে, আবার যাইতে বলতেছে। এগুলো হচ্ছে ম্যানুয়াল সিগন্যাল বা বাহু সংকেত। এই হলো মোট 3টা সংকেত। এখানে এই বোর্ডেও আসছে। এটা হচ্ছে টোটালি বাহু সংকেত বা ম্যানুয়াল সিগন্যাল বলি আমরা। এখানে মূলত এই 3টাই হচ্ছে মূল সংকেত। বাহু সংকেত, থামা, ডানে এবং বামে যাওয়া, এখানেও তাই, এখানেও তাই। সো এখানে এখন এটার ব্যবহার কম, তবুও আমাদের জেনে রাখা ভালো। অনেক জায়গায় দেখবেন অটো সিগন্যাল অফ করে দিয়ে ট্রাফিকরা নিজেই সিগন্যালিং করতেছে, মানে টাইমিং সিগন্যালটা ওখানে কাজে লাগতেছে না। 2 মিনিট সময়, কিন্তু 5 মিনিট লাগবে। সবগুলো যানবাহন যেতে 5 মিনিট লাগবে। তখন তারা করে কি, ওইটাকে অফ করে দিয়ে নিজেরাই হ্যান্ড সিগন্যাল ব্যবহার করে, ম্যানুয়াল সিগন্যাল ব্যবহার করে, এরকম ব্যাপারটা। যাই হোক, এবার আনো ওই রোড মার্ক আনো। আরেকটা বিষয় আছে, রাতে গাড়ি চালানোর সময় মানে হর্ন দিচ্ছে না, চালানোর সময় দেখা যায় পিছন থেকে আলোর রিফ্লেকশন। হ্যাঁ, এটাই তো বললাম আমি, রাতে চলাচলের জন্য হেডলাইটের আলোক সংকেত ব্যবহার করতে হবে। হ্যাঁ, গাড়ি বুঝতে পারে যে একটা গাড়ি আসতেছে। যেমন হাই অ্যান্ড ল, এই লিভারটাকে যদি আপনি আপ অ্যান্ড ডাউন করেন, তাহলে হাই এবং ল এর মধ্যে একটা কম্বিনেশন হবে, হয়ে আলোকটা এরকম একটা সাইন দিবে, মানে সরে যেতে বলতেছে, এরকম হবে দেখবেন। যখন এটা আপনি আপ ডাউন করবেন, গাড়িতে যখন যাবে লাইভে, ওনাকে তখন যদি কালকে ভর্তি হতে আসছিল, আমি বললাম যে আগে আমাদের এখানে কি ক্লাস হয়, করুক, ওকে ডান, ভর্তি হোক। যদি ভালো লাগে ভর্তি হয়ে আরেকটা বিষয় অনেকটা মনে রাখা দরকার, সমস্ত প্রশিক্ষণার্থী নৈশকালীন একটু প্রশিক্ষণ যেন হয়, তাহলে সে আলোক সংকেতের ব্যবহার এবং রাত্রিকালীন চালানোর বিষয়টা একটু জানতে পারবে। সে যদি উইলিংলি না নেয়,
তবুও বদনাম কিন্তু আমাদেরই হবে। এটা আমরা সো তাকে বাধ্য করাই উচিত যে সকালে- সান্ধ্যকালীন একটা ক্লাস হলেও সে যেন এটা মিনিমাম এক্সপিরিয়েন্স যেন তার মধ্যে আসে। তা যদি না হয় ট্রাফিক বিভাগ থেকে তো অনুমতি নাই, 5টার পরে সড়কে কোনো সড়কে থাকবে না, সড়কে থাকবে না, যে কোনো এক জায়গায় 10টা ছাত্রকে নিলা, গাড়িটা ওই জায়গায় নিলা, নিয়ে তাকে সিগন্যালগুলো সব দেখাই দিলা সন্ধ্যার পরে। ইম্পর্টেন্ট জিনিস এটা একটা ব্যাপার। কি হচ্ছে একটু বোঝা যাচ্ছে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ চালানো ডিএমপি থেকে নিষেধ আছে। নৈশকালীন প্রশিক্ষণ নিজস্ব ট্র্যাকে দেওয়ার কথা। নৈশকালীন প্রশিক্ষণ এই জনগণের সড়কে ওঠা মানে একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়, যার দরুন নিজস্ব যদি কোনো ট্র্যাক থাকে মুখে বললেই চলে যে বা মুখে বললেও চলে। চলতেছে গাড়ি, হুম। আমার আলোর যে রিফ্লেকশনটা হচ্ছে এটার সাইন সিম্পটমটাকে এছাড়া আরেকটা ব্যাপার আছে যে রাতে কিন্তু আপনি অনেক জায়গায় সাইলেন্ট এরিয়া আছে এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে রাতে হর্ন ব্যবহার করাটা ঠিক না, এটা একটা খারাপ প্রভাব পড়ে আলো দেয় শব্দ আলাদা। কিন্তু যারা কমার্শিয়াল সিস্টেমে চালায় বড় বাস, তারাও দেখবে যে হর্ন কম ব্যবহার করে, লাইটই বেশি ব্যবহার করে। আর আরেকটা ব্যাপার আছে, আপনি গাড়ি গ্লাস লাগানো, চারদিকে নয়েজ হচ্ছে, হর্নটা কিন্তু আপনি নাও শুনতে পারেন, কিন্তু আলোটা কিন্তু মাস্ট আপনি দেখবেন, কারণ আপনার রাইট লুকিং গ্লাসে আলোর একটা রিফ্লেকশন, একটা প্রতিফলন শ্বাস করে কিন্তু গ্লাসে পড়ে। চালক তাকাবেই ওখানে, চালকের চোখে ওটা একটা ঝিলিক মারে, ঝিলিক মারলে চালক তাকাবেই যে ডান দিকে একটা গাড়ি আসতেছে। এই জন্যই আলোক সংকেতটা আমরা রাতে বেশি ব্যবহার করা হয়ে থাকে। আর আলোক সংকেত খুবই গুরুত্বপূর্ণ অন্ধকার রাতে। দিনের বেলাও আপনি আলোক সংকেত ব্যবহার করতে পারেন, হর্নের চেয়ে বেশি কাজে লাগে। কারণ আপনি যখনই আলোক সংকেত দিচ্ছেন, ড্রাইভিং সিটের ড্রাইভারের কাছে রিয়ার ভিউ মিরর আছে, গাড়ির ভিতরে মাঝখানে যে একটা দেখবেন আয়না থাকে, রিয়ার ভিউ মিরর, ওই মিররে ওই আলোক সংকেত ঝিলিক মেরে উঠবে, চালক দেখবেই ওটা এবং সে এক্সিকিউশন করে ফেলবে যে হ্যাঁ একটা গাড়ি আমার পিছন থেকে আসতেছে। কিন্তু হর্ন করলে অনেক সময় পিছন থেকে না, সামনে থেকেও আসতে পারে, অন্য দিক থেকেও আসতে পারে। এই জন্য হর্নটা কম ব্যবহার করে আমরা আলোক সংকেতটাকে বেশি ব্যবহার করবো, এটা বেশি কাজে লাগে। যাই হোক, এবার হলো রোড মার্ক। আমরা তাকাই রোড মার্কের দিকে, এগুলোকে বলা হয় সড়ক চিহ্ন। অনেকে মনে করে এগুলো সড়কে আলপনা এঁকে রাখছে বা সড়কে এটা ডিজাইন করে রাখছে, না, ইটস এ ল্যাঙ্গুয়েজ অফ রোড। এটা সড়কের একটা ভাষা, এগুলো সড়কের ভাষা, যেগুলো আমরা শিখেছি এগুলো কি সড়কে চলাচল করার ভাষা। কোথায় আসতে, কোথায় জোরে, কোথায় কীভাবে চলবো। লক্ষণীয় বিষয়, এই যে মার্কটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ব্লক মার্ক, অর্থাৎ প্রতিবন্ধক রেখা। এই রেখার এদিক থেকেও এদিক থেকে এদিক ওদিক ওভারটেক করা যাবে না কোনোভাবেই। এই রেখাগুলো সাধারণত যাওয়া এবং আসা সিঙ্গেল ওয়েতে ব্যবহার করা হয়ে থাকে। প্লাস এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় লেন মার্ক। এই ডান পাশের এটাকে বলা হয় শোল্ডার মার্ক। এই শোল্ডার মার্কের কাজ হচ্ছে এর ওই পাশে গাড়ি আর যাবে না। আর যেগুলো ব্লক মার্ক অর্থাৎ প্রতিবন্ধক রেখা, চেঞ্জ করলা কেন ওই সিলেক্টর দাও, বড় করতে গেছিলাম তো, 10টা। বড় করা লাগবে না, আমরা তো বুঝতে পারতেছি, সমস্যা নেই। এখানে এই দিকের গাড়িগুলো ওই দিকে যেতে পারবে না। এই মার্কেট এই গাড়িগুলো এখানে দ্বারা চলাচল করবে, এদিকের গাড়ি এদিকে যেতে পারবে না, এদিকের গাড়ি এদিকেও আসতে পারবে না। এই মার্কটাকে মনে করতে হবে একটা ডিভাইডার, কমপ্লিট একটা ডিভাইডার মনে করতে হবে। এখানে ডিভাইডার দিলে রাস্তার প্রশস্ততা অনেক কমে যায়, যার দরুন এখানে মার্ক ব্যবহার করা হচ্ছে এবং এই মার্কটাকে ব্লক মার্ক করা হয়। ডান পাশেরটা শোল্ডার মার্ক, এটার পাশে কখনো চাকা যাবে না, এটার পাশেও কখনো যাবে না, গেলে আমার গাড়ি নিচে পড়ে যেতে পারে, যার দরুন এখানে কনফাইন সীমাবদ্ধতা করে দেওয়া হচ্ছে। এখানে এই মার্কটা হচ্ছে লেন মার্ক, এটা আপনি ওভারটেক করতে পারবেন, কিন্তু মনে রাখবেন ওভারটেক দুই প্রকার। ঝুঁকিপূর্ণ ওভারটেক কখনোই করা যাবে না। একটা গাড়ি 100 কিলোতে চলতেছে, তাকে কি আসলে আপনার ওভারটেক করার প্রয়োজন আছে? একটা গাড়ি 80 কিলো স্পিডে চলতেছে, তাকে কি আসলে আপনার ওভারটেক করার প্রয়োজন আছে? আগে আপনার প্রয়োজন বুঝেন, ওভারটেক করার প্রয়োজন আছে কি না। হটকারিতায় কম্পিটিশন প্রতিযোগিতা করে ওভারটেক করা যাবে না। একটা গাড়ি 20 কিলো স্পিডে চলতেছে, এটাকে আপনার ওভারটেক করা জরুরি, তাহলে আপনার ফুয়েল এক্সপেন্স বেশি হবে, সময় বেশি লাগবে। একটা গাড়ি 40 কিলো স্পিডে চলতেছে, এটাকেও ওভারটেক করতে পারেন, কিন্তু একটা গাড়ি 60তে চলতেছে, তাকে ওভারটেক করার কিন্তু আপনার কোনো প্রয়োজন নাই। সেরকমই এই দ্বৈত রেখা, এগুলো বলা হয় দ্বৈত মার্ক, দ্বৈত রেখা। এই একটা ডিভাইডারের সমান, এখানেও কোনো গাড়ি এদিকে যেতে পারবে না। এমনকি এই হলুদ লাইনে আপনার গাড়ির চাকা উঠলেও ফাইন হয়ে যাবে।
হয়তো বলবেন কে দেখবে, আছে, দেখার লোক অনেক আছে। এবং এই দুইটার মাঝখানে ক্যামেরা লাগানো থাকে, এগুলোর মাঝখানে ক্যামেরা থাকে। কোনো চাকা উঠলে এই ক্যামেরা সেন্ট্রাল ট্রাফিককে অলরেডি নোটিফিকেশন করে ফেলে পৃথিবীর কিছু দেশে, প্লাস ক্যান্টনমেন্টে। এটা বেশিরভাগ ক্যান্টনমেন্টে পাবেন এবং বিভিন্ন ভিআইপি এলাকাগুলোতে এগুলো পাবেন, সংসদ ভবনের সামনে পাবেন, এরকম জায়গাগুলোতে, খুবই স্পর্শকাতর জায়গাগুলোতে এটা পাবেন। এটাও ল্যান্ডমার্ক। ল্যান্ডমার্ক দুই প্রকার, একটা হলো বড় বড় কাটা, আর হলো ছোট ছোট কাটা। বড় বড় যে কাটাগুলো আছে এগুলো সতর্কতার সাথে ওভারটেক করতে হবে। ছোট ছোট যে কাটাগুলো আছে এটা অ্যাভেলেবেল ওভারটেক করতে পারবে, কোনো সমস্যা নেই। ছোট ছোট কাটা, এই যে ছোট ছোট কাটা, এই যে ছোট ছোট কাটা, ছোট 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 কাটা, এই যে এরকম মাঝখানে থাকবে, থাকলে বোঝা যাবে যে এটা আমি ওভারটেক করতে পারবো। এই যে এগুলো, এই যে এগুলো ওভারটেক করতে পারবো, কিন্তু এগুলো তো ওভারটেক করতে পারবো না, এগুলো তো ওভারটেক করতে পারবো না, এগুলো তো ওভারটেক করতে পারবো না। যে কোনো টার্নিংয়ে, যে কোনো মোড়ে এসব জায়গায় আমরা ওভারটেক করতে পারবো। এটা শোল্ডার মার্ক, এটা শোল্ডার মার্ক, মানে সড়কের প্রান্ত রেখা, সড়কের একেবারে প্রান্ত রেখা। এই যে এগুলো হচ্ছে, এই যে এই লেনগুলো, এই লেনগুলো হচ্ছে জেনারেল ল্যান্ডমার্ক, এটা জেনারেল ল্যান্ডমার্ক, এটা জেনারেল ল্যান্ডমার্ক। এগুলোতে আপনি অবলীলায় যখন তখন গাড়ি ওভারটেক করতে পারবেন। কিন্তু বড় বড় কাটা, এই যে বড় বড় কাটা, এগুলোতে আপনাকে সতর্কতার সাথে ওভারটেক করতে হবে। এটা হলো জেব্রা ক্রসিং বা পেডেস্ট্রিয়ান ক্রসিং, অর্থাৎ পথচারী পারাপার করবে। এই যে এই জায়গাগুলোকে বলা হয়, এটাকে বলা হয় শ্যাভরন মার্ক। এই যে এগুলোকে টাইগার টেল বা শ্যাভরন মার্ক, শ্যাভরন মার্ক। একই দিকে যেতে দুই দিকে পথ বিভক্ত হয়ে গেলে মাঝখানে এই শ্যাভরন মার্ক থাকবে। যেমন নোয়াখালী থেকে ফ্লাইওভারে যখন আপনি উঠবেন, ফ্লাইওভারে ওঠার আগে নিচ দিয়েও রাস্তা আছে, উপরে ওঠার রাস্তা আছে। এখানে একটা ত্রিকোণ তৈরি হয়েছে, এই ত্রিকোণটার মধ্যে দেখবেন যে মার্ক করা আছে। এখানে দাঁড়ানো যাবে না, গাড়ি পার্ক করা যাবে না, দণ্ডনীয় অপরাধ হবে। কারণ এটা দিয়ে সবসময় উভয় দিকে যানবাহন চলবে। এই মার্কগুলো খেয়াল রাখতে হবে। প্লাস এই 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 হলুদ মার্ক যেখানে যেখানে পাবেন সেখানে সেখানেই, মানে এগুলো সব ব্লক মার্ক, প্রতিবন্ধক রেখা। এবং চৌরাস্তাগুলো ছোট স্মল রাউন্ড অ্যাবাউট, বিগ রাউন্ড অ্যাবাউটে ওইগুলো আপনারা পাবেন। যাই হোক, এ হচ্ছে রোড মার্ক। এই রোড মার্কিংগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। সড়ক চিহ্নের দ্বারাও আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছি। এরপর হলো পুলিশ, অর্থাৎ ট্রাফিক পুলিশ নিজে। সব কিছুর পরে যেখানে ট্রাফিক পুলিশ থাকবে সব আইন সাইন তারই চলবে। যতই সাইন থাকুক, যতই আইন থাকুক, যদি কোথাও ট্রাফিক পুলিশ দণ্ডায়মান থাকে তার আইনটা এখানে কার্যকর হবে। সে যা বলবে তাই হবে। বাকি সব এগুলোকে আপনি ক্যান্সেল করতে পারেন। বুঝতে পারছেন ব্যাপারগুলো? লাস্ট হলো রোড ব্যারিকেড। রোড ব্যারিকেড হলো এমন একটা জিনিস, সাময়িক সড়ক, বিকল্প সড়ক, ডাইভারশন সড়ক তৈরি করে এবং গভীর রাতে সব গাড়িকে চেক করার জন্য যে ব্যারিকেড বসানো হয়, বিভিন্ন ট্রাফিককে চেক করার জন্য, বিভিন্ন ভেহিকেলের এক্সপ্লোশন, মাদকদ্রব্য, বিভিন্ন কিছু চেক করার জন্য সড়কে যে অস্থায়ী লক সিস্টেম করা হয় সেটাকেই ব্যারিকেড বলে। এই 5টি সিস্টেমে আমরা আমাদের সড়ককে নিয়ন্ত্রণ করে যাচ্ছি। ক্লিয়ার হয়েছেন? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সড়ক চিহ্ন সম্পর্কে, ট্রাফিক সিগন্যাল সম্পর্কে, ট্রাফিক সাইন সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, যেটা বুঝেন নাই বা যেটা বুঝতে সমস্যা হয়েছে। কারণ আমি তো অ্যাভারেজে বলে গেছি, হয়তো সমস্যা হতে পারে বা বুঝতে পারেন নাই, প্রশ্ন করতে পারেন, নো প্রবলেম। এখন প্রশ্ন করবেন না, পরে মনে পড়বে, পরে করবেন, ঠিক আছে, লিখে রাখবেন। হয়তো এখন প্রশ্ন মনে পড়তেছে না, তাই না? পরে তো মনে পড়তে পারে, লিখে রাখবেন। আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার চাইতে, নিজে ধারণা করে কোনো অ্যান্সার পাওয়ার চাইতে এক্সপার্টকে জিজ্ঞেস করাটা আপনার কি উচিত কি না? উচিত। হয়তো মনে পড়তেছে না, লিখে রাখবেন। ওকে, ক্লিয়ার? এবার আমরা একটা প্রশ্ন ছিল, হচ্ছে আমি দেখেছিলাম একটা পোস্টে যেরকম ব্ল্যাক ডট ডট যেটা থাকবে ওভারটেক করা যাবে, রাইট, আর এটাকে বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ, মানে এটাকে বলা হচ্ছে ব্লক মার্ক, প্রতিবন্ধক রেখা, এখানে ওভারটেক করা যাবে না। আচ্ছা, মানে ওখানে বলা হয়েছিল যে জায়গাটা ঝুঁকিপূর্ণ, ওভারটেক ওসব বাদ, সব কিছু বাদ, ঝুঁকিপূর্ণ বাদ। ব্লক মার্ক, আমি ওখান থেকে ওভারটেক করতে পারবো না, এটাই হচ্ছে আমার জন্য আইন। আমি ওভারটেক করতে গেলে ফাইনের চেয়ে বেশি আমি মারা যেতে পারি। তাহলে এই সেম, এটা অলমোস্ট সিমিলার হয়ে গেল না দুইটা? এটা ট্রাফিক কন্ট্রোলার জানে, বিআরটিএ জানে, এইসব অ্যান্সার, এত ভিতরের অ্যান্সার এগুলো পাওয়া যাবে না। এগুলো আরো এক্সপার্ট হইতে হবে আপনার, তারপরে পাইবেন এগুলো। কারণ এখানে যাই তৈরি করা হয়েছে তা হচ্ছে আমাদের ভালোর জন্য, সড়ককে নিয়ন্ত্রণ করার জন্য। এমন কিছু আমরা করতে পারবো না যেখানে আমি মারা যাই, আরেকজন মরে যায়। খেয়াল রাখতে হবে এই বিষয়টা। ছোট ছোট কারণ থাকলে ওভারটেক, আমরা ওভারটেক করতেই বলবো না, আমরা ওভারটেক করার পক্ষে মোটেই না। কারণ সড়ক দুর্ঘটনার মূল কারণ হলো 4টি। কটি?
সবাই বলেন 4টি। ফার্স্ট হলো ওভার স্পিড, ভালো করে খেয়াল করবেন, এটা আসবে এটার মধ্যে। ফার্স্ট হলো ওভার স্পিড, মানে কি? কত গতি ওভার স্পিড? 70 প্লাস করলে কি হয়? ওভার স্পিড না? দ্বিতীয়ত হচ্ছে ওভারটেকিং, তৃতীয় হচ্ছে ওভারলোডিং, চতুর্থ হচ্ছে ওভার কনফিডেন্স, অতিরিক্ত আত্মবিশ্বাস। জীবনে বহুত গেছি, আজকেও পারবো নো, জীবনে বহুত গেছেন, আজকে পয়সা দিতে পারেন। 90 দিন আপনার একদিন সড়কে, সেদিন শেষ হয়ে যাবে। সড়কে গিয়ে কোনো ফাইজলামি চলবে না, সেখানে গিয়ে কোনো ব্যাটাগিরি চলবে না, ওখানে কম্পিটিশন চলবে না। 90 দিন কম্পিটিশন করবেন, একদিন আপনি নাই হয়ে যাবেন, সাথে আরও 5 জন নাই হয়ে যাবে। সো প্রথম কি ছিল? ওভার স্পিড। দুর্ঘটনার কি কারণ? মূল কারণ কয়টা? দুর্ঘটনার লাখো কারণ থাকতে পারে, হাজারো কারণ থাকতে পারে, তার মধ্যে মূল কারণ কয়টা? 4টা। আপনি আর কিছু না মানে 4টাই মাইনেন। প্রথম কি? ওভার স্পিড। সেকেন্ড কি? ওভারটেকিং। যত্রতত্র মুহুর্মুহু ওভারটেকিং করা যাবে না। আপনার এত রোড মার্ক ট্রাক দেখার দরকার নেই, এত কিছু বোঝার দরকার নেই। আপনি জেনারেলটা বুঝেন, এত ওভারটেক করবো না। আর একজন যাচ্ছে, আমি তার পিছিয়ে পিছিয়ে যাই। বেশি বুঝলে সমস্যা আছে, বেশি বোঝার দরকার নেই, অল্পই বোঝা ভালো। আমি ওভারটেক করবো না। আরে বাবা যাও না, তাড়াতাড়ি যাও। স্যার সরি স্যার, আমি ওভারটেক করবো না। চাকরিতে রাখবে না, না রাখো, জান তো বেঁচে থাকবে। স্যার বললো তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমি ওভারটেক করতে গিয়া ড্রিম, স্যারও বললো নিজে শেষ, তাই না? যিনি ড্রাইভিং করেন তার লাইফ সিকিউরিটি আগে, যিনি ড্রাইভ করছেন সবার আগে তার জীবন। সে বেঁচে থাকলে সবাইকে গন্তব্যে নিতে পারবে, ঠিক না বেটি? সো আপনারও কিন্তু উচিত চালককে বলা যে ভাই তুমি অ্যাভেলেবেল ওভারটেক করো না, কম কম ওভারটেক করো। সো এটা আপনাকে মাথায় একদম বসায় ফেলতে হবে। দুর্ঘটনার মূল কারণ কয়টি? খুব সহজ, 4টা ও, 4O, 4টা ও। প্রথম ওভার স্পিড, ওভারটেকিং, ওভারলোডিং, ওভার কনফিডেন্স। ওভারলোডিং মানে কি? 4 জনের গাড়িতে 8 জন বসছেন, হয়ে যায় না প্রায় এরকম? আর যাও যাবো ঢুকা চাপ চাপে চুপে কোনো মতন ঠেলে ঠেলে বইল। ড্রাইভারের তো ওর জায়গা দিয়ে একদম ঠেলা দিল, কারণ ড্রাইভার ডানি নিতে গেছে, বামে নিতে গিয়ে হাতে এনে পাচ্ছে, পুরো গাড়ি আর বামে জানে লেগে গেছে, শেষ। ঠিক অনুরূপ যে গাড়িতে নেওয়া যাবে 100 বস্তা, সেখানে নিলাম 200 বস্তা, হবে? এই বদলে যতটুকু পানি ধরে, তারপরে যদি আর 1 ফোঁটাও দিই, কোথায় যাবে? তার মানে ওভারলোডিং এটাতে নিচ্ছে না। ঠিক তেমনি একটা গাড়ির কিন্তু সব গাড়ির লোডিং ক্যাপাসিটি আছে। গাড়ির পিছনে দেখবেন লেখা থাকে 1250 কেজি, 750 কেজি, 1120 কেজি, দেখবেন লেখা থাকে। তা আপনি ভাববেন যে ওটা ওরা তো ইঞ্জিনিয়াররা বানিয়েছে, একটু বেশি দেওয়া যাবে, দে আর 100 কেজি দে। এখন কি হতে পারে? বলেন তো কি হতে পারে? কি কি সমস্যা হতে পারে? ফার্স্ট হলো গাড়ির সেন্টার অফ ভর নষ্ট হয়ে যাবে, ভর কেন্দ্র কোনো কাজ করবে না। কিভাবে? গাড়ি ডানে নিলে বামে যাবে, বামে নিলে ডানে যাবে। তারপর আর কি থাকতেছে? টায়ার বাস্ট হওয়ার সম্ভাবনা থাকতেছে, কারণ টায়ার প্রেশার 750 কেজি অনুসারে আপনি দিয়ে আনছেন, সেখানে আপনি এখন 800 কেজি তুলছেন। আপনি নিজেই কিন্তু প্রেশার দিয়ে আনছেন 750 কেজি অনুসারে, এখন 800 কেজি উঠেছেন। কি হতে পারে? টায়ার বাস্ট হয়ে যেতে পারে, ইঞ্জিন ফেল করতে পারে। সে ক্যারি করবে 700 কেজি, উঠেছেন 800 কেজি, সে ফেল করতে পারে, মিসিং করতে পারে, রেডিয়েটর বাস্ট হয়ে যেতে পারে, ব্যাটারি বাস্ট হয়ে যেতে পারে লোডিংয়ের কারণে। সো ওভারলোডিংয়ের অনেক ক্ষতি, তেমনি ওভার স্পিডেরও অনেক ক্ষতি। যত গতি তত ক্ষতি। ফুয়েল বেশি যাবে, আপনাকে টেনশনে থাকতে হবে, প্রেশার বেশি যাবে, অনেক দিক দিয়ে ক্ষতি হবে। সবচেয়ে বড় ক্ষতি হলো গাড়ির যখন গতি বেশি থাকবে, চালকের দৃষ্টিশক্তি সীমাবদ্ধ হয়ে আসবে, ছোট হয়ে আসছে পৃথিবী। সে কোনো কিছুকেই মার্ক করতে পারবে না, দুই পাশের কোনো কিছুকে সাইন করতে পারবে না। রহিম দাঁড়ায় ছিল না করিম দাঁড়ায় ছিল, অমুক স্টোর তমুক স্টোর, কোনো কিছুকে সে সাইন করতে পারবে না, কারণ দ্রুত সে পাস হয়ে যাবে। সে এক্সিকিউশন করতে পারবে না সে কোন এলাকা অতিক্রম করতেছে। আর যখন গতি কম থাকবে, 40-50 থাকবে, সব কিছুকে সে একদম সঠিক এক্সিকিউশন করতে পারবে। যে এখানে অমুক ভাই দাঁড়ায় ছিল, এখানে অমুক গাছটা ছিল, এখানে অমুক বাড়িটা ছিল, এই চিহ্নগুলো সে করে যেতে পারবে। কিন্তু গতি যদি বেশি থাকে, সে কখনোই এটা কোনোটাকেই আইডেন্টিফাই করতে পারবে না। যার ধরুন গতি সকল দিক দিয়ে ক্ষতি, গতি না হলে চলেও না, তবে সেটা নিয়ন্ত্রিত হতে হবে। ঠিক আছে? সড়ক দুর্ঘটনার কারণ এবং এটার প্রতিকার দুইটাই কিন্তু আমরা বর্ণনা করছি। এ ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো সমস্যা নেই। 12:23 বাজে, 23 মিনিট ক্লাস ওভার হয়ে গেছে।
কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি ক্লাস শেষ করে দেবো। এটা হচ্ছে কি ইঞ্জিন ডেমনস্ট্রেশনটা এখন করাতে গেলে এগুলো সব লাগবে, তখন আধা ঘন্টা বেশি লাগবে। তার জন্য এটা তুমি আরেকদিনকে ইয়ে করে করবা, ওয়াইফকে ইয়ে করবা, তুমি নিজে করে করতে পারো, তোমার নিজে করাটা এটা উচিত, করলে বেশি ভালো। সবসময় এমপ্লয়ের উপরে ডিপেন্ড করবো না, সেজন্য নিজেও কিছু কাজ করবা। হ্যাঁ, ওয়াইফ কিন্তু ওরকমভাবে পারবে না, তুমি যেভাবে এক্সপ্লেন করতে পারো, কারণ তুমি একাডেমিক প্রশিক্ষণ দিছো। ওয়াইফকে তুমি প্রশিক্ষণ দিছো, কিন্তু তাকে একাডেমিক প্রশিক্ষণ দিলো। যার ধরুন ওয়াইফকে তুমি কিন্তু এদের ব্যাপারে সবসময় তোমাকে কিন্তু তাকে বিভিন্ন ধরনের টিপস, তাকে বিভিন্ন ধরনের পরামর্শগুলো তোমার দিয়ে দিতে হবে। প্লাস তোমার নিজেও কিন্তু কাজ করতে হবে। যদি ইঞ্জিন ডেফিনেশনটা এদেরকে নিজের যে ডেমনস্ট্রেশনটা করাও, তাহলে অনেক ভালো হবে। এটার ভিতরে কিছু পার্টস আছে, এটা আপনাদের হাতে সময় থাকলে একটু দেখে যান। এটার ভিতরে ঢুকাও, সবাইকে ঢুকাও, সবাই একটা করে দেখুন, এটা খুব কাজে লাগবে, গুরুত্বপূর্ণ জিনিস। তাতে তারা এয়ার ফিল্টারগুলো চিনতে পারবে, অন্যান্য ইয়েগুলো চিনতে পারবে। বাতি জ্বালাই দাও ভিতরে, সবাই এটার ভিতরে ঢুকেন, ঢুকে দেখেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস, আমরা একটা ল্যাব তৈরি করছি, এই ল্যাবটা আপনাদের দেখা দরকার, তো না দেখলে কেমন হবে? আলহামদুলিল্লাহ। সবার একটা চা খাওয়ারে বাবা, খোলা আছে না দিদা? টাইম কম। বিশেষ করে এই জিনিসগুলো দেখা দাও, যেগুলো আমরা
শহীদুল কাজ শেষ করলাম। ওয়ালাইকুম আসসালাম, ওয়াই কেমন আছো? ভালো আছো? ঘরে ঘরে অসুস্থ বাবা, সব ঘরে ঘরে, সবার ঘরে ঘরে অসুস্থ, বিশেষ করে জ্বরটা খুবই বেশি। সবাই ভালো থাকবেন। ক্লাস কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমি কি জানতে চাচ্ছি রিকন্ডিশন গাড়ি কেনার ক্ষেত্রে আমাকে যে মিটারের যে মানে আপনি যেটা বলবেন যে কত কিলোমিটার চলছে রিকন্ডিশন গাড়ি, হ্যাঁ ওডোমিটার দেখলে আপনি বুঝতে পারবেন। সেক্ষেত্রে ওই গাড়ির শোরুমের মালিক বা কর্মচারী এটা কি আমাকে বললো এখানে মাত্র 20,000 কি, কিন্তু দেখা গেলো এটা 2 লাখ থেকে কি এরকম কোনো ম্যানিপুলেশন? হ্যাঁ হ্যাঁ ম্যানিপুলেশন করা যায়। 2 লাখ কিলো চলছে, 20,000 কিলোমিটার করে আনতে পারবে। এটা ওই যে প্যানেলটা খুলে কম্পিউটার লাগাই দিয়ে কম্পিউটার যা কিলো বসাবে তাই আসবে। না না না, এটা মেইন যে এই মিটারের যে পুলি নাম্বারিং যে হুইলগুলো আছে, এই হুইলগুলো তারা খুলে নেবে, খুলে নিয়ে তারা কম্পিউটার লাগাবে, লাগানোর পরে অ্যাডজাস্ট বাটন প্রেস করবে, তখন পুরোটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ওই ফ্যাক্টরি সফটওয়্যার আছে, টয়োটা ফ্যাক্টরি মিটার সফটওয়্যার আছে, তারা এটা লোড করে নিছে, কিনেও নিছে। শোরুম ওরা এটাকে ইচ্ছা করলে শোরুম ওরা যদি 20,000 2 লাখ কিলো চলে থাকে নাকি ইচ্ছা করলে 20,000 আমাকে বললো কি যে অপশন যে ফাইল আছে এটা আপনি হ্যাঁ অপশন ফাইল নেবেন। অপশন ফাইল দেখলে জেনুইন মিটার পেয়ে যাবেন আপনি। বা ফ্যাক্টরি পেপার চাবেন, ফ্যাক্টরি পেপার পোর্ট পেপার চাইলেও পাবেন। হ্যাঁ পোর্ট পেপার চাইলেও পাবেন। জাপান থেকে হ্যাঁ যখন জাপান থেকে পোর্টে যখন ইম্পোর্ট হয়েছে, পোর্টে আসার পর্যন্ত জেনুইনই ছিল, যখন শোরুম ম্যানদের কাছে আসছে তখন না এটা মডিফাই হয়েছে। পোর্ট পেপারে লেখা থাকবে যে পোর্ট পেপার অথবা অপশন পেপার, অপশন পেপার, অপশন হলে অপশন পেপার, আর পোর্টে আসলে পোর্ট পেপার, দুইটা যে কোনো একটা হয়েছে। যোগে যে কোনো একটা কিছু এছাড়াও বুঝতে পারবেন না। গাড়িটা দেখে বলবে না গাড়ি কত কিলো চলছে, গাড়ি ইঞ্জিন লুকিং করবে না, রেডিয়েটর লুকিং করবে না, পার্টস অ্যাক্সেসরি করবে না, আপনি চাইলে কি আপনার গাড়ি চাষ করতে পারবেন? ঠিক তাই, এক্সপার্ট লোক নিয়ে যাবেন, অবশ্যই এক্সপার্ট লোক। আপনি নন এক্সপার্ট লোক হলে অপশন পেপার দেখলেও পোর্ট পেপারে কারেকশন করে, কিন্তু আমরা বুঝতে পারবো এক্সপার্ট ছাড়া বিয়ার নিয়ে অপশন বুঝতে পারবে না। বা অটোমোবাইল ইঞ্জিনিয়ার ছাড়া আমরা একটা গাড়ি কিনেছিলাম, পরে আমরা যখন গাড়িটা কিছুদিন পর চালাইছি, পরে গাড়ি রাস্তায় আমি একটা কথা বলি, রিকন্ডিশন গাড়ি কখনোই 30,000 কিলোর নিচে চলে নাই। মিনিমাম 30,000 কিলো না চললে ওই গাড়িটা জাপান রিকন্ডিশন করে না, মনে রাখবেন বিষয়টা। আর রিকন্ডিশন মানে ওদের দেশে একটা গাড়ি রিকন্ডিশন